আমরা এই একটি ভিডিওতে ৩টি ভিডিওকে ইনক্লুড করা হয়েছে, অর্থাৎ এটাকে আমরা বলে থাকি টপ 3 ভিডিও। এখানে আমার পছন্দের ৩টা ভিডিও একত্রে করা হয়েছে। এই ভিডিওগুলোর সাহায্যে আপনি আপনার যে ব্যাটারিগুলো আছে, সেটা লিড অ্যাসিড ব্যাটারি হোক বা অন্য যেকোনো ব্যাটারি, এটার ক্ষেত্রে কিন্তু আপনি অটোকাট সিস্টেম করতে পারবেন। তার জন্য আপনি একে একে ৩টা ভিডিও পরপর দেখতে পাবেন। তো চলুন আর দেরি না করে আমাদের ভিডিওটি শুরু করা যাক। JLC PCB provides easy, affordable and reliable PCB and PCBS solution, empowering electronics engineer to develop project efficiently. 19 years of PCB manufacturing expertise since 2006, running 5 cutting-edge in-house factories, serving over 6 million engineers in 180 plus countries and region. JLC PCB তে রয়েছে ইজি অর্ডার প্রক্রিয়া, যার ফলে কোনো এফোর্ট ছাড়াই পিসিবি বোর্ড অর্ডার করতে পারবেন। আপনার তৈরি গার্ডওয়ার ফাইলটি গেট ইনস্ট্যান্ট থেকে কোড করুন, মাত্র 1 মিনিটে অর্ডার সম্পূর্ণ করুন। এটা এতটাই সহজ যে অনলাইন শপিং করার মতন। JLC PCB তে রয়েছে পিসিবি কাস্টমাইজেশনস, কম্পোনেন্ট সোর্সিং, স্টেনসিল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড হাই প্রিসিশনস অ্যাসেম্বলি, অল ইন ওয়ান প্লেস। JLC PCBতে প্রতিটি স্টেপ ট্র্যাকেবল, রিয়েল টাইম প্রোটোটাইপ থেকে বেস প্রোডাকশন পর্যন্ত ট্র্যাক করতে পারবেন। 1 থেকে 8 লেয়ার পিসিবি বোর্ড অর্ডার করতে পারবেন শুধুমাত্র $2। যদি লার্জ স্কেলে প্রোডাকশন করা হয়, তাহলে এর যে কস্ট কমে সাধ্যের মধ্যে চলে আসবে। কোয়ালিটি অ্যান্ড লিড টাইম ইজ রিলায়েবল, all-in-one house production, ensuring quality stability and strict quality control in every process, rapid turnaround, lightning fast PCB production in just 24 hours. আমরা এই ভিডিওটির সাহায্যে লিড অ্যাসিড ব্যাটারির জন্য একটি অটোকাট চার্জ কন্ট্রোলার তৈরি করা শিখব খুব সহজে এবং খুবই কম খরচের মাধ্যমে। তো দেখতেই পাচ্ছেন এখানে কম্পোনেন্ট একেবারে বেসিক কম্পোনেন্ট দিয়ে তৈরি করা, এখানে কোনো মাইক্রো কন্ট্রোলার ইউনিট নেই এবং এই ধরনের চার্জ কন্ট্রোলারগুলোকে টিকেল চার্জার বলা হয়ে থাকে। এই ভিডিওটির সাহায্যে একটি টিকেল চার্জার তৈরি করা শিখব, যেটি আপনারা চাইলে ঘরে বসেই খুব কম খরচে তৈরি করতে পারবেন। এখানে আমরা পিসিবি বোর্ড ব্যবহার করলেও ভিডিওতে আমরা সমস্ত ইনফরমেশন দিয়ে দিই, এতে করে কিন্তু আপনারা চাইলে ভ্যারোবোর্ড বা ব্রেডবোর্ডও এই ধরনের সার্কিট ডিজাইন করতে পারবেন এবং ঘরে বসেই তৈরি করতে পারবেন। তৈরিতে বেশ কিছু কম্পোনেন্টের প্রয়োজন হবে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 12 ভোল্ট 10 এম্পিয়ারের রিলে ব্যবহার করব একটি, 1N5408 ডায়োড একটি, 1N4007 ডায়োড দুটি, জিনার ডায়োড 5.1 ভোল্টের একটি, 100 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের ক্যাপাসিটর একটি, 104 সিরামিক ক্যাপাসিটর দুটি, এলইডি দুটি, 1 কিলো ওহম রেজিস্টর দুটি, 2.2K রেজিস্টর একটি, NE555 আইসি একটি, আইসির জন্য 8 পিনের আইসি বেস একটি, 502 ভেরিয়েবল রেজিস্টর দুটি, এসি টার্মিনাল ব্লক দুটি, BC557 ট্রানজিস্টর একটি। এলইডির এক পাশে কিন্তু একটু কাটা অংশ থাকে, সেই দুইটা অংশকে আমরা একত্রে এইখানে জোড়া দিয়েছি এবং দুইটা প্রান্ত আলাদা করা হয়েছে। এখন আমরা এইখান থেকে মূলত এই 3টা প্রান্তকে আমাদের এই যে 3 প্রান্তে আমরা এইখানে হচ্ছে কানেকশন করব, অর্থাৎ জোড়া দেয়া যে অংশটা সেটা থাকবে মাঝে এবং দুইটা বাকি প্রান্ত অর্থাৎ পজিটিভ দুইটা প্রান্ত এলইডির সেটা থাকবে 2 প্রান্তে। এইভাবে হচ্ছে আমরা এটার মধ্যে এটাকে সেট আপ করে নিব। এই ধরনের সার্কিটগুলো আপনারা ব্যবহার করতে একটু ভয় পান, এর কারণ হচ্ছে এখানে এই ভেরিয়েবল রেজিস্টরগুলো ঘুরিয়ে ক্যালিব্রেশন করতে হয়। আমি আপনাদের যে প্রক্রিয়াটা বলে দেবো, এটা যদি ঠিকঠাক মতো বুঝতে পারেন তাহলে খুব সহজেই এই ধরনের যে সার্কিটগুলো হয়ে থাকে ভেরিয়েবল রেজিস্টর ঘুরিয়ে, সেগুলো কিন্তু আপনারা অনায়াসে সেট আপ করে নিতে পারবেন। তো এই সার্কিটটা সেট আপ করার নিয়ম হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস দেওয়া আছে, বিটি মানে হচ্ছে ব্যাটারি আর এটা হচ্ছে চার্জের জন্য প্লাস এবং মাইনাস দেওয়া আছে। তো আমরা এখানে এই যে ব্যাটারির প্লাস এবং চার্জের যে প্লাস আছে এই দুইটাকে আমরা শর্ট করে দিব, অর্থাৎ পজিটিভের সাথে। আর এই ধরনের একটি 2 পিন সকেট ব্যবহার করতে পারেন। এরপর আমরা সকেটের যে পজিটিভ প্রান্ত আছে এই পজিটিভের সাথে এই পজিটিভকে আমরা কমন করব, করার পর ব্যাটারির প্লাস যেটা আছে সেই প্রান্তের সাথে আমরা এটাকে কানেকশন করব, অর্থাৎ বিটি প্লাসের সাথে। এরপর আমরা বিটি মাইনাসের সাথে কালো তারটিকে কানেকশন করে দিব। অবশ্যই এখানে প্লাস মাইনাস কানেকশনটা একটু ভালো করে দেখে নেবেন।
এইটার একটা মূল বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখন এই ব্যাটারিটি চার্জ হবে তখন হচ্ছে এই পাশে ইয়েলো রঙের বাতিটা জ্বলে থাকবে, আর যখন চার্জ কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ অটো কাট হবে তখন হচ্ছে লাল রঙের বাতিটা জ্বলবে। প্রথম অবস্থায় কিন্তু ইয়েলো রঙের বাতিটা জ্বলা থাকা অবস্থায় থাকতে হবে। লোয়েস্ট ভোল্টেজ অর্থাৎ যে ভোল্টেজে আসার পর থেকেই আমাদের ব্যাটারিটা চার্জ শুরু করবে সেই ভোল্টেজটা সেট করতে হবে। এটা আপনি 10 থেকে 10.8 ভোল্ট থেকে উপরের যে কোনো লেভেলের ভোল্টেজ আপনি সেট করতে পারেন। এই ক্ষেত্রে আমাদের অ্যাডাপ্টারে 12.2 ভোল্ট আছে, তো আমরা এইটাই সেট করে এখন এটার সাথে কানেকশন করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের প্রথম অবস্থায় হচ্ছে আমাদের যে ইয়েলো রঙের বাতিটা এটা জ্বলে আছে। তো আমাদের এটাকে আমরা চাইলে ক্যালিব্রেশন করে নিতে পারি। আমরা উপরের যে ভেরিয়েবলটা আছে এটাকে কিছুটা বামে ঘোরাবো আর এটাকে হচ্ছে আর একটু বামে ঘোরাবো। প্রথমে হচ্ছে লাল রঙের বাতিটা আমাদের জ্বলিয়ে দেখতে হবে, এরপর হচ্ছে লোয়েস্ট ভোল্টেজটা সেট করতে হবে। এই যে লাল রঙের বাতিটা জ্বলেছে। এখন আমরা নিচের দিকের যে ভেরিয়েবল রেজিস্টারটা আছে এটাকে হচ্ছে ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ধীরে ধীরে ঘোরাবো। এই যে দেখতে পেলেন এখন কিন্তু আমাদের হলুদ রঙের বাতিটা জ্বলে আছে। তো এই অবস্থায় আমাদের হচ্ছে লোয়েস্ট ভোল্টেজ সেট আপ করা হয়ে গেছে। এখন আমরা উপরের দিকের যে রেজিস্টারটা আছে এটা কিছুটা বাম দিকে ঘোরাবো। অবশ্যই পাওয়ার সাপ্লাই অফ করে নেবেন। পাওয়ার সাপ্লাই অফ করার পর হচ্ছে আমরা এটাকে কয়েকটা টার্ন বাম দিকে ঘুরিয়ে নিব। এরপর আমরা আবার পাওয়ার সাপ্লাইটাকে চালু করব। এখানে ভোল্টেজ আপনি যত সেট করতে চান 13.8 ভোল্ট এখানে সেট করে দিলাম। তো আপনারা যে ভোল্টেজ সেট আপ করতে চান চাইলে 14 ভোল্ট 14.4 ভোল্টও সেট আপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমরা এখন উপরের দিকে যে ভেরিয়েবল রেজিস্টারটা আছে এটাকে ধীরে ধীরে ডান দিকে ঘোরাবো যতক্ষণ না লাল রঙের বাতিটা জ্বলে। অর্থাৎ লাল রঙের বাতিটা জ্বলা মানে হচ্ছে আমাদের ব্যাটারি অটো কাট হয়ে যাবে। আর এটা কিন্তু টিকাল চার্জার, আপনার যে রিলেটা থাকবে এটা টিক শব্দ করবে, এই কারণে এটাকে টিকাল চার্জার বলা হচ্ছে। এই যে আমাদের বাতি চলে গেছে। তো এখন আমাদের কাজ হবে পাওয়ার সাপ্লাইটা অফ করে ফেলবো। আমরা আবারও পাওয়ার সাপ্লাইটাকে ইনপুট দিলাম। এখন খেয়াল করবেন যখনই আমাদের এইখানে ভোল্টেজ লেভেল কমিয়ে দিচ্ছি অর্থাৎ 12 ভোল্টের নিচে চলে আসছে, এই কারণে কিন্তু আমাদের ইয়েলো রঙের বাতিটা জ্বলছে। আবার যদি আমরা এটার ভোল্টেজ লেভেল বাড়াতে থাকি তো এইখানে কিন্তু আসলে দেখেন 13.8 ভোল্টে আসার সাথে সাথেই কিন্তু আমাদের লাল রঙের বাতিটা জ্বলছে। 13.8 ভোল্টে কিন্তু এটা আমাদের লাল রঙের বাতিটা জ্বলছে, কিন্তু আমরা ডিসপ্লেতে দেখতে পেয়েছিলাম 13.7। এই যে 0.1 ভোল্ট এটা আপনার ক্যালিব্রেশন ড্রপ হতে পারে। আপনার ডিসপ্লে ক্যাপাসিটর আছে, এটার কারণে দেখাতে কিছুটা শো করতে ডিলে করছে। আবার দেখতে পাচ্ছেন 13.7 আসছে, আবার অনেক ক্ষেত্রে 13.8 আসছে। তো এই যে অ্যাডাপ্টারে কম বেশি হওয়ার কারণেও কিন্তু আপনার সেটিংস ভোল্টেজটা অ্যাকুরেট নাও হতে পারে। এই ক্ষেত্রে আপনারা চাইলে মাল্টিমিটার দিয়ে অ্যাকুরেটভাবে কিন্তু সেট করে দেখতে পারেন যে আপনার এখানে ভোল্টেজ কত আসছে, তাহলে কিন্তু আপনি একটা অ্যাকুরেট ধারণা পেয়ে যাবেন যে কত ভোল্টে আপনার এই ব্যাটারিটা কাট হচ্ছে। তো আমরা এখানে মাল্টিমিটার ব্যবহার করে দেখি যে কত ভোল্টে এখানে কাট হচ্ছে। অনেক সময় আমাদের অ্যাডাপ্টার কিন্তু অ্যাকুরেট ভোল্টেজটা দেখায় না, তো এই কারণে আমরা মাল্টিমিটার ব্যবহার করে অ্যাকুরেট ভোল্টেজটা যাচাই করতে পারি। আমরা ডিসপ্লে অনুযায়ী বুঝতে পারছি 13.7 ভোল্টে হচ্ছে আমাদের কাট অফ সেট হয়েছে। বেসিক্যালি 13.7 ভোল্টে সেট হয়েছে। সো আপনারা তো এখন আশা করি যে 13.8 হোক 14 হোক 14.4 ভোল্ট হোক সেটা সেট আপ করতে পারবেন। আমাদের যে চার্জ কন্ট্রোলার এটা ক্যালিব্রেশন করা হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে চার্জিংয়ে বসানো, অর্থাৎ ব্যাটারির সাথে চার্জে বসিয়ে দেখব যে আসলে কি হয়। আপনারা যারা সার্কিট ডায়াগ্রাম বুঝেন তারা কিন্তু খুব সহজেই ভ্যারো বোর্ড বা ব্রেড বোর্ডে এই সার্কিটটি ডিজাইন করে নিতে পারবেন। এরপরে যদি আপনি চান যে হ্যাঁ আমি এটা পিসিবিতে কনভার্ট করবো, কেননা বর্তমানে কিন্তু পিসিবির অনেক বেশি খরচ পড়ে যায় এবং গভর্নমেন্ট নানা ধরনের উল্টাপাল্টা ট্যাক্স এখন অ্যাড করেছে, যার ফলে পিসিবির কস্ট আরো বেড়ে গেছে। তো আমি রিকমেন্ডেড করবো অ্যাট ফার্স্ট আপনারা যারা তৈরি করতে চাচ্ছেন তারা ভ্যারো বোর্ড বা ব্রেড বোর্ড আগে ডিজাইন করে দেখেন সার্কিটটা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সবকিছু ফুলফিল করছে কিনা। এরপরে আপনি চাইলে কিন্তু এটা পিসিবি বোর্ডে কনভার্ট করে নিতে পারেন। এখানে আইসি ব্যবহার করা হয়েছে NE555 আইসি, এটা হচ্ছে টাইমার আইসি বলা হয়ে থাকে। এই টাইমার আইসিটির মাধ্যমে মূলত কাজগুলো করা হয়েছে। হ্যাঁ, তো এইখানে প্রত্যেকটা পিনের কানেকশন ডায়াগ্রাম দেওয়াই আছে, কোন পিনের সাথে কত কিলো ওহম রেজিস্টার ব্যবহার করবেন, কি ব্যবহার করবেন, যা আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি যে পিসিবি বোর্ডে যে কম্পোনেন্ট গুলো ব্যবহার করা হয়েছে ঠিক সেম কম্পোনেন্ট গুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। আর এটা হচ্ছে রিলের কানেকশন ডায়াগ্রাম। আর এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাতি, এই কারণে কিন্তু আমি এখানে দুইটা এলইডি বাতি ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি মাল্টি কালার এলইডি থাকে 3 পিনের এবং সেটা অবশ্যই কমন ক্যাথোড হতে হবে, তাহলে কিন্তু আপনার কাজ করবে। ওকে, খুবই সিম্পল সার্কিট ডায়াগ্রাম। আপনারা জাস্ট প্রথমে আইসি প্লেস করবেন, এরপর রিলেটা প্লেস করবেন, এরপরে ধীরে ধীরে অন্যান্য কম্পোনেন্ট গুলো প্লেস করলে দেখবেন আপনাদের সার্কিটটা সম্পূর্ণ হয়ে গেছে। তো এখান থেকে আপনারা চাইলে স্ক্রিনশট তুলে নিয়ে কিন্তু আপনাদের যে ডিজাইনটা সেটা আপনারা করতে পারেন। আপনি চাইলে নিজস্বভাবে পিসিবি ডিজাইন করতে পারেন। পিসিবি ডিজাইনের উপর কিন্তু আমাদের এই চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে, সেগুলো আপনারা ফলো করে চাইলে পিসিবি ডিজাইনটাও শিখে নিতে পারেন।
সাধারণত এই ধরনের লেড অ্যাসিড ব্যাটারিগুলোকে চার্জ করার জন্য অটোকাট চার্জ কন্ট্রোলারগুলো কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এবং আমরা খুবই কম খরচে কিন্তু এই অটোকাট চার্জ কন্ট্রোলারটি তৈরি করেছি। এটার একটা সিমিলার ভাই আছে, মার্কেটে আপনারা পেয়ে যাবেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দিব। তো এইটাও কিন্তু সিমিলার একই রকম কাজ করে থাকে। তো এটা নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে আমি এটার উপরে একটা সেপারেট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, তার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে একটু জানাবেন। এখানে বিটি প্লাস মাইনাসে হচ্ছে আমরা ব্যাটারি কানেকশন করব, তার জন্য আমরা দুইটা তারকে এখানে কানেকশন করে নিব প্লাস মাইনাস দেখে। যেহেতু অ্যাডাপ্টার দিয়ে আমি এখানে চার্জ দিব, এই কারণে আমি এখানে 2 পিন সকেটটি আবার ব্যবহার করছি। অবশ্যই প্লাস মাইনাস দেখে কানেকশন করবেন। আমরা ব্যাটারিটাকে ঘুরিয়ে এখানে ডাবল সাইডেড কস্টেপ দিয়ে আমাদের সার্কিটটাকে প্লেস করে নিচ্ছি। এখন ব্যাটারি প্লাস মাইনাসের সাথে কানেকশন করে দিব। আমরা এখানে ব্যাটারির যে চার্জিং ভোল্টেজ সেটা কিন্তু 14.4 ভোল্টে সেট করেছি। এখন কিন্তু আমাদের হলুদ রঙের বাতিটা জ্বলে আছে, যখন লাল রঙের বাতিটা জ্বলবে তখন হচ্ছে আমাদের চার্জিং ফুল হয়ে গেছে। তো এখন আমরা মিটার দিয়ে একটু দেখি আমাদের ব্যাটারির ভোল্টেজ কত আছে। আমরা দেখতে পাচ্ছি ব্যাটারির ভোল্টেজ 13.36 ভোল্টের মতো আছে। যখন এটা 13.7 বা 8 ভোল্টে চলে আসবে তখন কিন্তু আমাদের লাল রঙের বাতিটা অটোমেটিকলি জ্বলে উঠবে। তো এটা অনেকটা লম্বা প্রসেস। আসলে আমার কাছে ওইরকম সিস্টেম নাই যে আমি একদম ব্যাটারিটা ফুল চার্জ করে লম্বা সময় ধরে রেকর্ড করে আপনাদেরকে দেখাবো, আবার ডিসচার্জ করে দেখাবো। যেহেতু আমরা অ্যাডাপ্টারের মাধ্যমে দেখেছি যে আমাদের ব্যাটারির ভোল্টেজ লেভেলটা যদি আমরা কমাই এবং বাড়াই তখন কিন্তু আমাদের অটোকাট সিস্টেমটা প্রপারলি কাজ করছে। তো এই সার্কিটগুলো বেশ ভালোই কাজ করে যদি আপনি ভালোভাবে ক্যালিব্রেশন করতে পারেন। যদি ভালোভাবে ক্যালিব্রেশন করা যায় তাহলে খুব ভালোভাবেই কাজ করে এবং অনেক লম্বা সময় কিন্তু ব্যবহার করা যায়। ব্যাটারির চার্জিং ভোল্টেজ যেটা সেট করবেন সেটা থেকে অবশ্যই আপনার চার্জারের ভোল্টেজ বেশি থাকতে হবে। যেমন আমরা এখানে ব্যাটারি ফুল চার্জ সেট করেছি 13.8 ভোল্ট, আমাদের অ্যাডাপ্টার বা চার্জারে 14.4 ভোল্ট। সো এইভাবেই কিন্তু আপনাদের চার্জিং ভোল্টেজটা সেট আপ করতে হবে, তাহলে ব্যাটারিগুলো প্রপারলি চার্জ হবে। এই অটো চার্জ কন্ট্রোলার সার্কিটটি ব্যবহার করে কিভাবে ব্যাটারিকে চার্জ দিতে হয় সেটা সম্পর্কে জানবো, অর্থাৎ তার A to Z জানবো। সো এট ফার্স্ট আমরা একটু জেনে নিই। যেমন এই সার্কিটটার মডেল নাম্বার হচ্ছে SW631 ভার্সন 3.0.0 এবং আমি এই প্রোডাক্টটি কিনেছি 500 থেকে 600 টাকা দামের মধ্যে দারাজ থেকে কিনেছি। দারাজের যদি SW631 লিখে সার্চ করেন তাহলে হুবহু মডেল না পেলেও এটার অসংখ্য মডেল আছে, আবার হুবহু এটাও পেতে পারেন। যেমন ধরেন এরকম যদি পান SWM602 তাহলে এটা সেম সার্কিট সেম কাজ করবে। তো এটা বুঝাতে চাচ্ছি যে সেম ডিভাইসের বিভিন্ন মডেল নাম্বার দিয়ে মার্কেটে আসা হয়েছে এবং এর যে সমস্ত পার্টস পাতি সব সেম টু সেমই পাবেন, কিন্তু বিভিন্ন নাম্বারের মডেল দেয়া আছে এবং আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে চেষ্টা করবো এটার বাই লিঙ্ক সেটা দিয়ে দেওয়া। এই ডিভাইসের স্পেসিফিকেশন যদি শর্টকাট বলতে চাই তাহলে হচ্ছে এটা বলা হচ্ছে তাদের যে ডেটা শিট আছে সেই ডেটা শিট অনুযায়ী এটা আপনি 100 ভোল্ট পর্যন্ত অর্থাৎ 100 ভোল্ট পর্যন্ত ব্যাটারিকে চার্জ দিতে পারবেন। আর এখানে একটা ডিসপ্লে আছে, এই ডিসপ্লের মাধ্যমে হচ্ছে আপনি ভোল্টেজ লেভেল দেখতে পাবেন এবং দুইটা পুশ বাটন সুইচ আছে। এই দুইটা সুইচের মাধ্যমে হচ্ছে আপনি ব্যাটারির যে ভোল্টেজ সেটাকে সেট করে দিতে পারবেন। আর একটা ইন্ডিকেটর বাতি আছে, এটা হচ্ছে অন থাকা মানে চার্জিং হচ্ছে আর অফ হয়ে যাওয়া মানে চার্জ হয়ে গেছে। ওকে, সো আমরা এখন এটাকে প্র্যাকটিক্যালি কানেকশন করে দেখি যে আসলে এটা কিরকম পারফর্ম করে। তো আমি মূলত এই 12 ভোল্টের ব্যাটারিটির জন্যই চার্জ কন্ট্রোলারটি ব্যবহার করব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 12 ভোল্ট 8.2 এম্পিয়ার আওয়ারের হচ্ছে এই ব্যাটারিটি এবং এটা হচ্ছে একটা লিড অ্যাসিড ব্যাটারি। মূলত আমরা লিড অ্যাসিড ব্যাটারিকে চার্জ করার জন্যই এই ধরনের সার্কিটগুলো বেশি ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা প্রথমে এটাকে সাইডে রাখি। তো এই ধরনের একটা 2 পিন, এটা থেকে হচ্ছে আমরা ফেজ এবং নিউট্রালকে সাপ্লাই দিব। তো মোটামুটি আমাদের হচ্ছে ফেজ এবং নিউট্রাল কানেকশন করা হয়ে গেছে। এসি যে 220 ভোল্ট আছে এটা সাপ্লাই দিয়ে দেখবো যে আমাদের ডিভাইস পারফর্ম করে কিনা। তো আপনারা দেখতেই পাচ্ছেন এসি 220 ভোল্ট দেওয়ার পরেই কিন্তু আমাদের ডিভাইস রান হয়ে গেছে। এখানে একটা বিষয় খেয়াল করবেন যে আমি কিন্তু আজকে হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি। হ্যান্ড গ্লাভস পরার কারণ হচ্ছে যে এইখানে যেহেতু এসি কানেকশন আছে, সো সেফটি ফার্স্ট। সো আপনারা যারাই ইলেকট্রিক্যাল নিয়ে কাজ করেন অবশ্যই হাতে গ্লাভস পরবেন, সেফটি যতটুকু নেওয়া পসিবল হয় সেফটি নিয়ে কাজ করবেন। ওকে, এই ডান পাশের পুশ বাটন এটাকে প্রেস করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম কত ভোল্টেজে কাট হবে। 14.5 ভোল্টে হচ্ছে আমাদের ডিভাইসটা কাট হবে। আর যদি লেফট সাইডেরটা প্রেস করি তাহলে হচ্ছে 12 ভোল্টে কাট হবে। এরকমটা হয় না, যেহেতু আমরা 12 ভোল্টের ব্যাটারি প্যাকের জন্য সেট করব, তার মানে হচ্ছে আমরা 12 ভোল্টের জন্য হচ্ছে আমরা 10.8 ভোল্ট হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ভোল্ট এটা সেট, আর ম্যাক্সিমাম ভোল্টেজটা আমরা সেট করব হচ্ছে 14.4 ভোল্টও করতে পারি, আবার হচ্ছে আমরা 13.6 করতে পারি। আপনি ম্যাক্সিমাম এটা
হচ্ছে 14.4 ম্যাক্সিমাম ধরা হয়, সো এখানে দেখতে পাচ্ছেন 14.5 ধরা হয়েছে। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বড় ব্যাটারির জন্য, যেহেতু আমাদের এই ব্যাটারিটা ছোট 8 এম্পিয়ার 13.6 এ হচ্ছে এটাকে সেট আপ করবো। ঠিক আছে, আপনারা বিভিন্ন মানে সেট করতে পারেন আপনার রিকমেন্ড অনুযায়ী, তবে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু আমি যেটা বলে দিলাম। ডান পাশে যে বাটনটা এটা হচ্ছে ম্যাক্স ভোল্টেজ সেট করার জন্য, আমরা এটাকে প্রেস করে রাখবো কয়েক সেকেন্ড, তাহলে আমাদের এই সামনে এটা ব্লিঙ্ক করবে। ব্লিঙ্ক করার পর হচ্ছে আমরা এটাকে প্রেস করলে, সো ডান পাশেরটা প্রেস করায় কমছে, সো আমরা এটাকে হচ্ছে 13.6 এ সেট আপ করে দিলাম। দেখতে পাচ্ছেন 13.6 এ সেট আপ করা হয়েছে। সো এখন যদি প্রেস করি 13.6 দেখতে পাচ্ছেন। আর লোয়েস্ট ভোল্টেজটাকে আমরা সেট আপ করবো, ডান পাশেরটা চেপে হচ্ছে আমাদের কমাতে হবে 10.8। ওকে ফাইন, সো আমরা 10.8 ভোল্ট সেট আপ করে ফেললাম। এখন হচ্ছে আমাদের বাকি কানেকশন গুলো আমরা করে ফেলবো, অর্থাৎ ব্যাটারি এবং অন্যান্য কানেকশন গুলো। এখন এটার জন্য একটা চার্জার প্রয়োজন হবে। আমি হচ্ছে এই ক্ষেত্রে আমার এসএমপিএস টা ব্যবহার করছি, এটা 12 ভোল্ট সাপ্লাই দেয় এবং 10 এম্পিয়ারের। সো আপনাদের রিকমেন্ড করবো এই ধরনের ব্যাটারির জন্য 10 এম্পিয়ার রিকোয়ার্ড না, তো আপনারা 5 এম্পিয়ার ম্যাক্স বা 3 এম্পিয়ার হলে ভালো হয়। 3 এম্পিয়ার সব থেকে বেস্ট পারফরমেন্স দেয় হচ্ছে এই ধরনের ছোট ব্যাটারির জন্য। তবে যেহেতু আমার কাছে 10 এম্পিয়ারের আছে, আমি কানেকশন ইজি করার জন্য আমি এটা ব্যবহার করব। আর আপনারা চাইলে হচ্ছে এই ধরনের অ্যাডাপ্টার গুলো ব্যবহার করতে পারেন 5 এম্পিয়ার বা 3 এম্পিয়ারের, যেহেতু এই ধরনের ছোট ব্যাটারি, ছোট ব্যাটারি গুলো অ্যাডাপ্টার ব্যবহার করা যায়। এবং আরেকটা প্রক্রিয়া হচ্ছে ট্রান্সফরমার ব্যবহার করা, তো ট্রান্সফরমার ব্যবহার করলেও করতে পারবে। আর এই এসএমপিএস এর একটা জিনিস দেখেন, এখানে হচ্ছে ঠিক একইভাবে ফেজ এবং নিউট্রাল অর্থাৎ এল এবং এন দেওয়া আছে। সো আমরা এইখানে হচ্ছে দুইটা তারকে কানেক্ট করে নিব। এখন আমরা হচ্ছে এই সার্কিটের যে এন আছে, এন এর সাথে হচ্ছে কালো তারটি অর্থাৎ নিউট্রালকে আমরা কানেকশন করব, আর এল এর সাথে হচ্ছে লাল তারটি অর্থাৎ ফেজকে আমরা কানেকশন করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা কালো তার নেওয়া হয়েছে এবং একটার সাথে হচ্ছে এলিগেটর ক্লিপ লাগানো আছে। সিমিলার ভাবে হচ্ছে আমরা লাল তারটাকে হচ্ছে দুইটা তারকে হচ্ছে এখানে জাস্ট পেঁচিয়ে নিচ্ছি এইভাবে। এরপর হচ্ছে আমরা এখানে মাইনাস দেখে হচ্ছে কালো তারটাকে ইন করব। ঠিক একইভাবে আমরা লাল তারটাকেও করব। এরপর আমরা স্ক্রুগুলোকে টাইট করে নেব। ভি মাইনাস এবং ভি প্লাস আছে, সো ভি প্লাসের সাথে হচ্ছে লাল তারটিকে আমরা কানেক্ট করবো, আর ভি মাইনাসের সাথে হচ্ছে কালো তারটিকে এখানে কানেক্ট করে নিব। এখন আমরা এলিগেটর যে ক্লিপ দুইটা আছে, এই দুইটা হচ্ছে আমরা ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভের সাথে কানেক্ট করে দিব। তো আমি আরেকবার ওভারঅল যে কানেকশনটা সেটা বলে দিচ্ছি। সো এই যে দুইটা টার্মিনাল, এই দুই টার্মিনাল হচ্ছে এসি 220 ভোল্ট কানেকশন করা হয়েছে এই ধরনের একটি কানেক্টরের সাহায্যে, অর্থাৎ 2 পিন প্লাগের সাহায্যে। আর হচ্ছে এইখানে আউট করা হচ্ছে, অর্থাৎ এইখানেও 220 ভোল্ট এসি আউট করা হচ্ছে কার, আপনি যদি এখানে অ্যাডাপ্টার বা চার্জার ব্যবহার করেন বা এসএমপিএস ব্যবহার করেন সেটার ফেজ এবং নিউট্রাল সাপ্লাইয়ের জন্য। ওকে, এসএমপিএস বা চার্জারের আউটপুটের যে 12 ভোল্ট যেটার সাহায্যে চার্জ হবে, সেই ভোল্টেজটাকে আমরা এখানে হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ নিয়েছি এবং এই একই পজিটিভ নেগেটিভ থেকে মূলত আমরা তো আমাদের যে ব্যাটারির জন্য, সো সেই ব্যাটারির সাথে একত্রে দেখেন এখান থেকেই কিন্তু একটা গেছে ব্যাটারি পজিটিভ, একটা ব্যাটারি নেগেটিভ গেছে। ওভারঅল কানেকশন এখন হচ্ছে আমরা এসি 220 ভোল্ট সাপ্লাই দিব। তো ব্যাটারির বর্তমান রিসেন্ট যে ভোল্টেজ, সো আপনারা সেটা এখন ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে দিচ্ছি, 12.6 ভোল্ট আছে, যেহেতু আমি ব্যাটারিটা একেবারে নিউ কিনেছি, তো এখন এটা কোনো পরিমাণ ডিসচার্জ করা হয় নাই। এখন হচ্ছে এটা ভোল্টেজটা বাড়তে বাড়তে আমরা এখানে যদি প্রেস করি যে কত ভোল্ট, 13.6 ভোল্টে কিন্তু আমাদের অটো কাট করবে। এবং আরেকটা বিষয় হচ্ছে আমার যে এই ব্যাটারিটা আসলে কত ভোল্টে চার্জ হচ্ছে সেটা তো আগে আমার নির্ধারণ করতে হবে। তার জন্য যে কাজটা করবেন, এইখান থেকে এই গ্রাউন্ড পিনটা ব্যাটারির খুলে দিব। সো এখন দেখেন 9.8 ভোল্ট, কেননা আমার যে এসএমপিএসটা এটা হচ্ছে ভেরিয়েবল টাইপ, এটার যে ভোল্টেজ সেটাকে সেট আপ করা যায়, অর্থাৎ বাড়ানো এবং কমানো যায়। তো আমরা এখান থেকে এটাকে যদি ঘুরাই, এই যে দেখেন ভোল্টেজ বাড়ছে। এটাকে আমরা 13 ম্যাক্সিমাম 14 আচ্ছা ম্যাক্স হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা যখন এখন আবার এটা কানেক্ট করব তখন চার্জ হতে থাকবে। এই যে দেখেন এখন হচ্ছে আমাদের ব্যাটারি চার্জ হচ্ছে। সো এইখানে দেখেন আরেকটা বিষয়, আমি যখন 14 উপর ম্যাক্স করছিলাম, এখন আপনাদের একটা বিষয় বলে দেই, এখন আমি যদি এই ব্যাটারিটাকে ফুল চার্জ করি 13.6 ভোল্টে নিয়ে যাই, এরপর যদি আমি অটো কাট দেখাই এবং সর্বনিম্ন ভোল্টেজ 10.8 ভোল্টে নিয়ে আসি, তারপর অটো কাট দেখাই, তাহলে অনেক বেশি সময় লাগবে। এখন একটা শর্টকাট প্রসেস, ঠিক একইভাবে আমরা এই গ্রাউন্ডটাকে খুলে দিব, বাড়িয়ে দিচ্ছি। এর কারণ হচ্ছে আমরা 13.6 ভোল্টের উপরে নিয়ে গেছি ভোল্টেজ, এই কারণে। সো আমরা এটাকে যদি ঘুরাই বিপরীত দিকে, এখন 14 ভোল্টে আছে, তো আমরা এখানে যদি প্রেস করি 13.6 আছে এবং আমরা এটাকে যদি ক্রস করি, সো আমাদের চার্জিং অফ আছে। সো আমরা যদি এটার নিচে নিয়ে আসি, সো দেখতে পাচ্ছেন এখানে এখন কিন্তু আমাদের বাতিটা অন হয়ে গেছে, অর্থাৎ 13.8 ভোল্টের নিচে চলে আসছে। সো আমরা যখন এটাকে আবার বাড়াতে থাকবো, এটা আবার যখন 13.6 ক্রস করবে তখন আমাদের বাতিটা বন্ধ হয়ে যাবে।
দেখতে পাচ্ছেন বাতিটা বন্ধ হয়ে গেছে। পারফেক্টলি কাজ করছে অটো কাট সার্কিট এবং এটা খুবই ভালো সার্কিট আমার কাছে মনে হচ্ছে। আসলে অনেকেই ব্যবহারও করেছেন, আই থিঙ্ক এই পর্যন্ত যারা ব্যবহার করেছেন সবাই ভালো আউটপুটই পাবেন আশা করছি। সো তারপরও আপনাদের যে ফিডব্যাক সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা এই ভিডিওটির সাহায্যে একটি অটো কাট ব্যাটারি চার্জ কন্ট্রোলার তৈরি করব এবং সেটার সাথে ডিসপ্লে থাকবে। সো বুঝতেই পারছেন বেশ প্রফেশনাল মানের একটি প্রজেক্ট কিন্তু আমরা তৈরি করতে যাচ্ছি এই ভিডিওটির সাহায্যে। এবং আমাদের এই সার্কিটটির সাহায্যে আপনি ইউনিভার্সাল অর্থাৎ যে কোনো ব্যাটারির জন্য এই চার্জ কন্ট্রোলারটি ব্যবহার করতে পারবেন। তবে তার জন্য আপনাকে প্রোগ্রামিং ভালো একটা নলেজ থাকতে হবে, যেটা আমরা এই ভিডিওতে শেয়ার করব। সার্কিট ডায়াগ্রাম সম্পর্কে আপনার ভালো একটি ধারণা থাকতে হবে। তার জন্য অবশ্যই এই ভিডিওর কোনো অংশ স্কিপ করা যাবে না। প্রতিটা পার্ট মনোযোগ সহকারে স্টেপ বাই স্টেপ ফলো করে যেতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি এটার যে প্রপার আউটপুট সেটা কিন্তু নিতে পারবেন না। রিকোয়েস্ট করব ভিডিওটি যারা দেখছেন ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন। আমাদের কাছে এই পিসিবি বোর্ডগুলো পাঠানো হয়েছে jlcpcb.com থেকে। তো চলুন দেখা যাক পিসিবি বোর্ডগুলোর কোয়ালিটি কিরকম আসছে। এই হচ্ছে আমাদের পিসিবি বোর্ডগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন পিসিবি বোর্ডগুলোর কালার, কোয়ালিটি, থিকনেস এক কথায় প্রফেশনাল মানের। আমরা যদি একটু কাছ থেকে দেখি আমাদের এই পিসিবি বোর্ডগুলো বেশ শক্তপোক্ত এবং মজবুত হয়ে থাকে এবং এদের হোল কোয়ালিটি এবং সমস্ত বিষয় কিন্তু প্রফেশনাল মানের হয়ে থাকে। পার্টসের প্রয়োজন হবে যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিব। প্রয়োজন হবে ATmega 3280p আইসি, যেটা আপনারা আরডিনো উনো বোর্ডের মধ্যে পেয়ে যাবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আরডিনো উনো বোর্ডের মধ্যেই কিন্তু আমাদের এই আইসিটা রয়েছে, যেটা আমরা প্রোগ্রাম করার পরে আমাদের এই সার্কিটে প্লেস করে দিলেই হলো। এই আইসিটাকে আমরা প্লেস করার জন্য অবশ্যই আমাদের একটি এই ধরনের আইসি সকেট ব্যবহার করতে হবে। তো এটা 28 পিনের একটি আইসি সকেট বা আইসি বেসও আপনারা বলতে পারেন। এটাকে আমরা আমাদের এই সার্কিট বোর্ডে প্লেস করে ফেলবো। 16 মেগাহার্টজের ক্রিস্টাল অসিলেটর আইসি প্রয়োজন হবে আমাদের এই ক্ষেত্রে একটি। 1 কিলো ওহম মানের রেজিস্টর একটি, 10 কিলো ওহম মানের রেজিস্টর প্রয়োজন হবে একটি, 22 পিকোফ্যারাড মানের সিরামিক ক্যাপাসিটর প্রয়োজন হবে দুটি, 104 পিকোফ্যারাড মানের সিরামিক ক্যাপাসিটর প্রয়োজন হবে দুটি, 1N4007 মানের ডায়োড একটি। ইলেকট্রোলাইট ক্যাপাসিটর ব্যবহার করবেন। আমি 100 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের একটি ক্যাপাসিটর ব্যবহার করছি, অথবা 47 মাইক্রোফ্যারাড 63 ভোল্টের ক্যাপাসিটর আপনারা এখানে ব্যবহার করতে পারেন। ডিসি সকেট ব্যবহার করব 12 ভোল্ট ইনপুট দেওয়ার জন্য। ডিসি 5 ভোল্ট রিলে ব্যবহার করব আমরা একটি। ইউএসবি টাইপ বি কানেক্টর একটি ব্যবহার করছি। সো আপনারা যারা কিনা চাচ্ছেন যে আপনার পাওয়ার ব্যাংক বা অন্য কোনো মাধ্যমে এটাকে পাওয়ার সাপ্লাই দিবেন অর্থাৎ 5 ভোল্টের, সো তখন আপনারা এটা ব্যবহার করবেন। আউটপুটকে কানেকশন করার জন্য এই ধরনের এসি টার্মিনাল ব্লক ব্যবহার করব 2 পিনের একটি। L7805 ভোল্টেজ রেগুলেটর আইসি ব্যবহার করব একটি। 12 ভোল্টকে আমরা 5 ভোল্টে কনভার্ট করার জন্য। 16x2 এলসিডি ডিসপ্লেকে কানেকশন করার জন্য এই ধরনের মেল টু ফিমেল কানেক্টর আমরা ব্যবহার করব। এই পোর্টগুলো কানেকশন করার ব্যবস্থা আছে, তাই আমরা এখানে এই পোর্টের জন্য মেল টু মেল কানেক্টর ব্যবহার করব। অন্যান্য আরো বেশ কিছু পিন আছে যেগুলোকে আমরা এই ধরনের মেল টু মেল কানেক্টর দিয়ে এখানে কানেকশনগুলো করব। সো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু আইসির আউটপুট নেওয়ার ব্যবস্থা আছে, সেগুলোতে আমরা এগুলোকে কানেকশন করে দেব। BC547 মানের ট্রানজিস্টর প্রয়োজন হবে একটি। 103 মানের ভেরিয়েবল রেজিস্টর প্রয়োজন হবে আমাদের দুটি। সো একটা হচ্ছে আমাদের এই সার্কিট বোর্ডে আমরা সোল্ডার করব, আরেকটা আমাদের প্রয়োজন হবে এটার আউটপুট যে ক্যালিব্রেশন করার জন্য সেখানে। এখন আমরা আমাদের যে সোল্ডারিং এর কাজ আছে সেই কাজগুলো করে ফেলবো। ঝটপট আমরা এই সার্কিট বোর্ডে আমাদের এই কম্পোনেন্টগুলোকে সোল্ডারিং করে ফেলবো। এইখানে আমাদের মূলত মূল সার্কিটের যে ডায়াগ্রামটা সেটা কিন্তু এখানেই দেওয়া আছে, অর্থাৎ আরডিনো থেকে আপনার ইনপুট আউটপুট কানেকশনগুলো কিভাবে নেবেন। তো আই থিঙ্ক এটাই আপনাদের জন্য সবচেয়ে সহজ হবে অ্যাটলিস্ট প্র্যাকটিস করার জন্য। যখন আপনি এই কানেকশনটা প্রপারলি করতে পারবেন তখন কিন্তু আপনি চাইলে ভেরোবোর্ড, ব্রেডবোর্ড অথবা পিসিবি ডিজাইন করে নিতে পারেন, যেটা আমি নিজে নিয়েছি। তো এখানে দেখেন আমরা আরডিনো A0 পিন যেটা আছে সেখানে হচ্ছে আমরা রেফারেন্স ভোল্টেজ সেট আপ করা হয়েছে 5 ভোল্ট। সো 5 ভোল্টে আসলে আমরা এখানে ম্যাক্সিমাম 14.4 ভোল্ট দেখতে পাই, যেটা আমাদের এখানে মূল ভোল্টেজ, অর্থাৎ এটা আমাদের ব্যাটারির ভোল্টেজ। তো অবশ্যই খেয়াল রাখবেন আপনার ব্যাটারির ম্যাক্সিমাম চার্জিং ভোল্টেজ কত হয়। ধরেন আপনার ব্যাটারির ম্যাক্সিমাম চার্জিং ভোল্টেজ হচ্ছে 14 ভোল্ট, তাহলে এখানে আপনাকে 14 ভোল্ট সেট আপ করতে হবে, তাহলে আপনি অ্যাকুরেট ভ্যালুটা ডিসপ্লেতে দেখতে পাবেন, আদারওয়াইজ কিন্তু পাবেন না। আর এই ভেরিয়েবল রেজিস্টারের যদি আমরা মান কমাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের প্লেতে সেই অনুপাতে কিন্তু এখানে মানটা কমবে। এই যে দেখেন মান কমছে। 13.6 ভোল্টের আমরা হাই কাট দিয়েছি এবং লো কাট হচ্ছে 10.6 ভোল্ট। এই 13.6 ভোল্ট যখন ওভারটেক করে তখনই আমাদের ব্যাটারির চার্জিং এই ইয়েলোটা দিয়ে বোঝানো হচ্ছে, ইয়েলো কালার বাতি দিয়ে, এটা ব্যাটারি চার্জিং ইন্ডিকেটর। আর এখানে হচ্ছে রিলে ট্রিগারটা দেখেন, রিলে ট্রিগারটা কিন্তু এখন অ্যাডাপ্টার, এই যে রিলের যে
NO পিন, এটার সাথে আমরা কি করব, অ্যাডাপ্টারটাকে কানেকশন করে দিব। একটা ল্যাম্প ইউজ করেছি 12 ভোল্টের, যাতে করে আপনারা বুঝতে পারেন যে এখন ব্যাটারি চার্জিং হচ্ছে আর এখন হচ্ছে না। এখন ব্যাটারিটা আমাদের কি নো চার্জ অবস্থায় আছে, অর্থাৎ চার্জিং এর সাথে আমাদের ব্যাটারি কানেকশন নেই। যখনই আমাদের ব্যাটারি ভোল্টেজ লেভেল আমরা আরেকটু কমিয়ে দিচ্ছি, সাথে সাথে দেখেন আমাদের রিলে ট্রিগার চেঞ্জ হয়ে গেছে, প্লাস ইয়েলো কালার বাতিটা অন হয়ে গেছে, অর্থাৎ এখন আমাদের ব্যাটারি চার্জ হচ্ছে। অর্থাৎ যখন ইলেকট্রিসিটি থাকবে তখন অটোমেটিক্যালি আমাদের ব্যাটারি চার্জ হবে, এবং কিছুটা নিচে নামলে সেটা চার্জ হয়ে ফুল চার্জ হয়ে যাবে, এবং এটা 10 ভোল্টের নিচে নামার পরও চার্জ। এখন বিষয় হচ্ছে যে ভাইয়া এখানে তো আপনি ব্যাটারি থেকে লোড কাট করেন নাই, সো সেটার জন্য আপনার যে কাজটা করতে হবে, প্রোগ্রামে আপগ্রেড করতে হবে এবং আরেকটা রিলে ইউজ করতে হবে। তো এটা আমরা পরবর্তী ভিডিওতে জানবো। যদি আপনাদের আগ্রহ থাকে, লাইক কমেন্টের পরিমাণ ওরকম দেখি, অ্যাটলিস্ট কমেন্টের পরিমাণ যদি বেশি পাই, তাহলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের এই জিনিসটাও ইনক্লুড করে দিব। এই হচ্ছে আমাদের প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামটা আমি আসলে আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিব না, আপনারা এখান থেকে স্ক্রিনশট তুলে দেন লিখে ফেলবেন। এতে করে প্রত্যেকটা লাইন সম্পর্কে আপনার ধারণা হবে, দেন কিন্তু আপনি নিজে একজন প্রোগ্রামার হতে পারবেন, আদারওয়াইজ কিন্তু সম্ভব না। আমি এই যে দুইটা অপশনই আপনাদেরকে দিচ্ছি এবং আমি একটু বুঝিয়েও দিচ্ছি। এখানে দেখেন আমরা এলসিডি ডিসপ্লেকে 2 এবং 3 পিনের সাথে কানেকশন করেছি, 5, 6, 7, 8 এর সাথে D4 থেকে D7 পর্যন্ত কানেকশন করেছি এলসিডি। এরপর A0 পিনে আমরা ভোল্টেজ ডিভাইডার পিন হিসেবে ডিটেক্ট করেছি, যেখানে আমরা ভোল্টেজ ডিভাইডার ইউজ করেছি। আর রিলে পিন 4 নাম্বার পিনে আমরা কানেকশন করেছি। আর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ফুল কাট ভোল্টেজ 13.6। এখন আপনাদের যদি ব্যাটারির ভোল্টেজ আপনি চান যে না আমি 13.6 ভোল্টে ফুল কাট করব না, আমরা 13.8 বা 14.2 ভোল্টে সেট করব, সেটা আপনি করতে পারেন। জাস্ট এখানে আপনি চেঞ্জ করে দিলেই হলো। ওকে, আমি যা আছে তাই রাখছি আপাতত। 10.6 আপনি এখানে চাইলে 10.8 রাখতে পারেন, লো কাট ভোল্টেজ যেটা, সেটা ডিপেন্ড করে আপনি এখানে প্রোগ্রামে চাইলে পরিবর্তন করতে পারেন। আমি এখানে যেমন বি দিয়ে বোঝানো হয়েছে ভোল্টেজ, আপনি এখানে অন্য কিছু লিখতে পারেন। চার্জ জি দিয়ে আমি চার্জ বোঝানো হয়েছে, হাই ভোল্ট লো ভোল্ট বোঝানো হয়েছে, আপনি এগুলো নিজের মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আর এখানে একটা প্রোগ্রামের ক্যালকুলেশন দেখানো হয়েছে, এখানে 5 ভোল্ট রেফারেন্স ধরা হয়েছে, আর ম্যাক্সিমাম ভোল্টেজ আমি 14.4 ভোল্ট। এখন আপনার ব্যাটারির ভোল্টেজ যদি 14.2 ভোল্ট হয়, তাহলে আপনি এখানে 14.2 ভোল্ট আপনি ইউজ করবেন। এতটুকুই পরিবর্তন করার মতো জিনিস, বাকিগুলো আসলে পরিবর্তন করার প্রয়োজন নাই, বাকিগুলো বাই ডিফল্ট এইভাবেই সেট আপ হয়ে যাবে। এই আমাদের কোড, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা প্রথমে এখানে একটা স্ক্রিনশট নেবেন, এরপর আমরা আবার এই নিচ পর্যন্ত এখানে আরেকটা স্ক্রিনশট নেবেন, এরপর খাতায় লিখে অথবা আপনার আরডিনো যে সফটওয়্যারটি আছে এটার মধ্যে লিখে ফেলবেন। এতে করে আপনার প্রোগ্রাম সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে যায়। অর্থাৎ আইসির জন্য ATmega 328P দিয়ে আমরা জাস্ট কানেকশনটা করে নিয়েছি, বলতে পারেন যে নিজেদের একটা ডেভেলপমেন্ট বোর্ড এখানে তৈরি করা হয়েছে। আর এইখানে এটার পিডিএফ ফাইলটা আছে, এটা দেখেন। খুব সিম্পল ভাবেই কিন্তু সমস্ত কানেকশন গুলো করা হয়েছে। নিজেরা যদি ড্রয়িং করেন, নিজেরা যদি কোড লেখেন, তাহলে কিন্তু শিখতে পারবে। আমার উদ্দেশ্য থাকে যে আপনারা নিজেরা কিছু করেন। এই সার্কিট ডায়াগ্রামটা প্রথমে ডিজাইন করার পর আমরা এটাকে সিবি তে কনভার্ট করে ফেলেছি। আমাদের পিসিবি ফাইলটা এরকম ডিজাইন করা হয়েছে, আর এটার 3D ভিউটা এরকম। সো দেখেন কতটা রিয়েলিস্টিক ভাবে এরা 3D ভিউ দেখায়। আমরা easyeda.com এখান থেকে আমি নরমালি আমার যে পিসিবি ডিজাইন গুলো সেগুলো করে থাকি। আমরা আরডিনো থেকে আমাদের যে প্রোগ্রাম করা আইসিটা সেটাকে আমরা এখান থেকে খুলে ফেলবো। আইসিটি আমাদের তৈরি যে সার্কিট বোর্ডটি আছে সেটার উপর আমরা সেটআপ করে ফেলবো। এরপর আমরা এর উপর যে এলসিডি ডিসপ্লেটা প্লেস করতে হবে, সরাসরি ভেরিয়েবল রেজিস্টরটাকে পাওয়ার দিব আমরা আউটপুটটাকে চেক করার জন্য। যেহেতু আমাদের এটা একেবারেই প্রোটোটাইপ প্রজেক্ট, এবং যারা কিনা আমার এই ভিডিওটা দেখে কাজ শেখা শুরু করেছেন তাদের জন্য কিন্তু এটা প্রোটোটাইপ হবে। আমি যেভাবে আপনাদেরকে আউটপুটটা চেক করতে বলবো, ঠিক একইভাবে আপনারা কিন্তু এই কানেকশনগুলো করে আউটপুটটা চেক করবেন। এতে করে আপনাদের যে শিখার বিষয়টা সেটা একেবারে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এর জন্য আমরা এখানে একটা ভেরিয়েবল রেজিস্টর নিয়েছি 103 মানের, এবং এই 103 মানের ভেরিয়েবল রেজিস্টরের 3টা প্রান্তে 3 রঙের তারকে আমরা সোল্ডার করেছি। মাঝের যে প্রান্তটা থাকে সেটার সাথে হলুদ রঙের তারটাকে আমরা সংযোগ করেছি। ওকে, সো এটা কানেকশন খুবই সিম্পল। আপনারা জাস্ট পিছনের যে 2টা প্রান্ত থাকবে এই 2টা প্রান্তে পজিটিভ এবং নেগেটিভ সাপ্লাই দিবেন, অর্থাৎ 5 ভোল্ট এবং গ্রাউন্ড। নর্মালি আমরা যখন ভোল্টেজ ডিভাইডার তৈরি করব আমাদের এই কানেকশনগুলো আসবে ব্যাটারি থেকে। শুধুমাত্র এই মাঝের যে প্রান্তটা এটা চলে আসবে আমাদের যে ATmega 328P আইসি আছে সেটার A0 পিনে। ওকে, তো আমরা এইখানে জাস্ট এটাকে পজিটিভ এবং গ্রাউন্ড সাপ্লাই দিয়ে দিচ্ছি। আমাদের এই বোর্ডে এখানে পজিটিভ এবং গ্রাউন্ড সাপ্লাই দেওয়ার ব্যবস্থা রয়েছে, আর এই প্রান্তটা চলে যাবে আমাদের A0 পিনে। এখানে আমাদের A0 পিন আইডেন্টিফাই করাই আছে। তো ভিতরের দিকে যদি খেয়াল করে দেখেন আমাদের A0 পিন এটা। এরপর আমরা এখানে যেহেতু সরাসরি ব্যাটারি এখন কানেকশন দিচ্ছি না, আউটপুটটা চেক করবো আগে আমাদের রিলে প্রপারলি ট্রিগার কাজ করছে কিনা। সো তার জন্য আমরা এখানে একটা কানেক্টর নিব, দেখতে পাচ্ছেন লাল রঙের একটা কানেক্টর, এটা দিয়ে আমরা পজিটিভ সাপ্লাই দিব। সো আমরা এই কারণে এখানে 5 ভোল্টের একটা পিন আছে, আমরা 5 ভোল্ট থেকে আমরা জাস্ট এটাকে কমন অথবা নর্মালি ওপেন যে প্রান্ত আছে সেখানে কানেকশন করে দিব।
এখানে একটা এলইডি বাতি দেখতে পাচ্ছেন। এই এলইডি বাতির পজিটিভ টার্মিনালের সাথে আমরা একটা 1 কিলো ওহম রেজিস্টরকে সোল্ডার করে রেজিস্টরের অপর প্রান্ত থেকে আমরা এই তারটা বের করেছি। আর এলইডি প্রান্তের যে গ্রাউন্ড আছে এখানে আমরা আরেকটা জাস্ট কানেক্টর ইউজ করেছি। সো এর ফলে আমরা এই প্রান্তটা আমাদের যে সার্কিট বোর্ডের নেগেটিভ বা গ্রাউন্ড প্রান্ত আছে আমরা সেটার সাথে কানেকশন করে দিচ্ছি এবং অবশিষ্ট প্রান্তকে আমরা রিলের যে অপর টার্মিনাল আছে সেটার সাথে আমরা এখানে কানেকশন করে দিব। ব্যাস আমাদের মোটামুটি কানেকশন কমপ্লিট। এখন জাস্ট আমরা এটাকে পাওয়ার সাপ্লাই দিব। এইখানে আমি পাওয়ার সাপ্লাই দিব 9 ভোল্টের একটি ব্যাটারি থেকে। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে যে পাওয়ার সাপ্লাইটা আসবে অর্থাৎ আমাদের এই হোল সার্কিটটাকে যে অপারেট করবে সেটা কিন্তু আমাদের সাপ্লাই দিতে হবে ব্যাটারি থেকে। 200 এম্পিয়ার 12 ভোল্ট 200 এম্পিয়ারের ব্যাটারির ভোল্টেজকে আপনি কাট করবেন সেটাও কিন্তু আপনি করতে পারবেন। সো এখন আমরা পাওয়ার সাপ্লাই দিচ্ছি 9 ভোল্টের একটি ব্যাটারি থেকে। আপনারা এখন ডিসপ্লেতে যে লেখাগুলো সেটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এটা সরাসরি আরো ক্লিয়ার দেখা যায়। পি দিয়ে বোঝানো হয়েছে ব্যাটারির যে ভোল্টেজ লেভেল সেটা। আমাদের ব্যাটারির ভোল্টেজ 14.4 ভোল্ট আছে অর্থাৎ ফুল চার্জ কন্ডিশনে আছে, চার্জ অফ কন্ডিশনে আছে। কেননা আমাদের ব্যাটারির যে হাই ভোল্টেজ নিচে এইচ দিয়ে হাই ভোল্টেজ, এল দিয়ে লো ভোল্টেজ বোঝানো হয়েছে। হাই কাট এবং লো কাট এখানে বোঝানো হয়েছে। হাই কাট করা হয়েছে 13.6 ভোল্ট। এখন যদি আপনি আপনার প্রোগ্রামে এখানে আরো বেশি বাড়িয়ে দেন তাহলে এইখানে ভোল্টেজটা আপনি দেখতে পাবেন যে আপনার হাই কাট কত ভোল্টে হবে এবং লো কাট কত ভোল্টে হবে। এই এলইডি বাতিটি জ্বলা মানে হচ্ছে আমাদের ব্যাটারিটি চার্জ হচ্ছে, আর যখন এটা বন্ধ থাকবে তখন আমাদের ব্যাটারিটি চার্জ অফ বা কাট অফ কন্ডিশনে থাকবে। ওকে, সো দেখা যাক আমরা এটাকে সেট করে নিচ্ছি একটু। আমাদের যে ভেরিয়েবল রেজিস্টরটা আছে এটাকে আমরা ধীরে ধীরে কমিয়ে এর ভোল্টেজ লেভেলটা কমাবো। 13.6 ভোল্টের নিচে নামার সাথে সাথে আমাদের এলইডি বাতিটা কিন্তু অন হয়ে গেছে। তো তার মানে হচ্ছে আমাদের ব্যাটারি চার্জিং শুরু হয়ে গেছে। অর্থাৎ আপনার ব্যাটারি চার্জ কিছুটা কমলেই কারেন্ট আসার সাথে সাথে সেটা আবার ফুল চার্জ হয়ে অটো কাট হয়ে যাবে। 10.6 ভোল্ট যে লো কাটটা এটা কাকে করবে? লো কাট করতে হবে আপনার যে লোড বা ডিভাইস কানেক্ট থাকবে ব্যাটারির সাথে সেটাকে লো কাট করতে হবে। যেহেতু আমাদের এটা চার্জ কন্ট্রোলার সার্কিট, সো এক্ষেত্রে কিন্তু লো কাটের কোনো কাজ নাই। তবে লো কাট ভোল্টেজটা দেখানো হয়েছে যেন আমরা এই ভোল্টেজে লো কাট করি। যদি এই সার্কিটে আরেকটা জিনিস ইনক্লুড করেন, আর একটা রিলে এখানে অ্যাড করেন যেটার সাহায্যে আপনি লোডকে অন অফ কন্ট্রোল করতে পারবেন। যে যখনই কিনা আমাদের ব্যাটারির ভোল্টেজ 10.6 ভোল্টের নিচে চলে আসবে তখন আমাদের লোডটা ব্যাটারি থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। তখন আমাদের ব্যাটারির ভোল্টেজটা ধীরে ধীরে কমাবো। আমাদের বাতি জ্বলে উঠেছে, ঠিক আছে। এবং যখন কিনা আমাদের এই ব্যাটারির ভোল্টেজ বাড়তে বাড়তে অর্থাৎ 13.6 ভোল্টের উপরে উঠবে তখনই কিন্তু দেখেন চার্জ কন্ট্রোলার একদম 13.6 থেকে 7 যাওয়ার সাথে সাথেই বন্ধ হয়ে যাবে। যদি লো হয়ে যাবে আমাদের কিন্তু ব্যাটারি চার্জিং শুরু হয়ে যাবে। অর্থাৎ ইলেকট্রিসিটি থাকাকালীন কিন্তু এই কন্ডিশনগুলো আমাদের কাজ করছে, কেননা এটা একটা চার্জ কন্ট্রোলার, এটা মাথায় রাখতে হবে। অটোকাট চার্জ কন্ট্রোলার সার্কিট কিন্তু চমৎকারভাবে অ্যাকুরেটলি কাজ করছে। সো তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরেকটা বিষয়, এই অটোকাট চার্জ কন্ট্রোলারের উপর কিন্তু আমাদের আরো কয়েকটা ভিডিও আসবে যদি আপনারা চান। সো আপনারা যদি কৃপণতা না করেন, ভিডিওতে লাইক কমেন্ট বেশি বেশি করেন এবং আপনারা আগ্রহ প্রকাশ করেন, তাহলে কিন্তু এটার উপর আমি আরো বেশ কিছু ভিডিও নিয়ে আসব। আর যারা কিনা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা ভাই অনেক কিছু মিস করছেন। তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।